এই ছেলেটির নাম সানি। মারাত্মক লেভেলের একজন ব্রিলিয়ান্ট আর্টিস্ট হওয়া সত্ত্বেও সে যখন অভাবের সাগরে ডুবে পড়ে তখন সানি সিদ্ধান্ত নেয় এক ভয়ানক ক্রাইম করার। নিজ হাতের ডিজাইনের জাদুতে সে ভারতীয় 500 রুপির নোট হুবহু জাল করে ফেলে আর এরপর একের পর এক নোট ছাপিয়ে সে হয়ে ওঠে দেশটির প্রধান আতঙ্ক। কিভাবে সানি এই জাল টাকার নোট একদম পারফেক্ট ভাবে বানিয়েছিল আর শেষ পর্যন্ত সে কোন লেভেলে চলে যায় এটা জানতে হলে তোমাকে দেখতে হবে এই বছরে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ওয়েব সিরিজ ফার্জির এক্সপ্লেনেশন। এই ওয়েব সিরিজটি আমার ব্যাপক ভালো লেগেছে বিধায় অন্য চ্যানেলে এক্সপ্লেন থাকা সত্ত্বেও আমি এই চ্যানেল এক্সপ্লেন করার লোক কোনোভাবেই সামলাতে পারলাম না। শেষে এমন সব টুইস্ট আর কাহিনীর ম্যারপ্যাচ রয়েছে যা রীতিমতো তোমাকে শক করে দেবে। তাই প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় কিছু লোক দুজন ব্যক্তিকে চোখ বেঁধে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এখানে তারা একটি 500 রুপির নোট দেখিয়ে বল এই জাল টাকা কে বানিয়েছে। এখানেই আমাদের সাথে পরিচয় হয় সানি নামের একজন আর্টিস্টের সাথে। কে এই জাল নোট বানিয়েছে আর কিভাবেই বা বানিয়েছে সেটা জানতে আমরা মুভির ফ্ল্যাশব্যাকে চলে যাই। এখানে দেখা যায় সানি একজন মারাত্মক লেভেলের চিত্রকার। যে কোনো ধরনের পেন্টিং সে মুহূর্তের মধ্যে হুবহু নকল করতে পারে। ভ্যান গো থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি সবার পেন্টিং সে নকল করতে একদম ওস্তাদ। কিন্তু এই জামানায় এমন আর্টিস্টের কি আর কদর আছে? তাই সে এসব কপি পেন্টিং খুব কম দামে সেল করে নিজের জীবিকা চালায়। এখানে আমাদের সাথে পরিচয় হয় সানির একমাত্র জিগরি দোস্ত ফিরোজের সাথে। এবার চলো এদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। সানি এবং ফিরোজ ছোটবেলা থেকেই বন্ধু। সেই পিচ্চিকাল থেকেই সানি আঁকা আঁকিতে খুব ভালো ছিল, কিন্তু একদিন তার বাবার রেল স্টেশনে সানিকে রেখে পালিয়ে যায়। সেখানেই সানির সাথে পরিচয় হয় ফিরোজেরও আপন বলতে কেউই ছিল না। তাই তারা দুজন মিলে স্টেশনের প্ল্যাটফর্মে আঁকা আঁকি আর টুকটাক কাজ করে নিজেদেরকে চালিয়ে নিতে থাকে। সানির আপন বলতে এখন কেবল তার নানাই বেঁচে ছিল, যদিও তার নানার সাথে সানির কখনোই দেখা হয়নি। একদিন খোঁজ পেয়ে তার নানা সানিকে খুঁজতে স্টেশনে চলে আসে। সেখানে তার নানা সানিকে পেয়ে গিয়ে তাকে নিয়ে চলে আসে আর সেই সাথে সানি তার নানাকে অনুরোধ করে ফিরোজকে যেন তার সাথে নেওয়া হয়। নানা রাজি হয়ে গেলে ফিরোজ ও সানি দুজন মিলে নানার সাথে বড় হওয়া শুরু করে। এখানে সানির নানাও কিন্তু ছিল একজন ভালো আর্টিস্ট। সেই সাথে তার ক্রান্তি নামে একটা পত্রিকা ছিল। এখানে এসে সে সানিকে আরো ভালো করে আর্ট শেখাতে থাকে আর ফিরোজকে প্রিন্টিং মেশিনের উপর এক্সপার্ট বানাতে থাকে। দুজনেই এই দুই জায়গায় নিজেদের সেরা দিয়ে ক্রান্তি পত্রিকা চালাতে থাকে। কিন্তু এই ইন্টারনেটের যুগে এখন আর কেউ কাগজের পত্রিকা পড়ে না দেখে দিন দিন ক্রান্তি পত্রিকার বেচাকেনা একদম বন্ধ হয়ে যায় আর পুরো পত্রিকা অফিস পাহাড় সমান ঋণের মধ্যে ডুবে যায়। যাদের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল সবাই তাদের টাকা 2 মাসের মধ্যে ব্যাক দেওয়ার আলটিমেটাম দিলে সানির নানা পত্রিকা অফিস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সানি আর ফিরোজ বলে যেভাবেই হোক আমরা এই পাওনা টাকা পরিশোধ করে ক্রান্তি পত্রিকাকে আবার জীবিত করব। তারা দুজনেই সেই পাওনাদারের কাছে সময় চায়, কিন্তু তারা আর কোনো সময় দিতে রাজি হয় না। সানি অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যাওয়ার কারণে সানি এবার ভাবতে থাকে কিভাবে এই দেনা শোধ করা যায়। তারা নিজেদের সব কিছু বিক্রি করার জন্য লিস্ট করতে থাকে, কিন্তু সব বিক্রি করলেও তাদের প্রয়োজনের 10 ভাগ টাকাও তারা ম্যানেজ করতে পারে না। এই সব দেখে ফিরোজ এবার আনিস নামের এক ফ্রেন্ডকে বিস্তারিত খুলে বলে। যেহেতু সানি যে কোনো কিছু নকল ডিজাইন মুহূর্তেই করতে পারে, তাই সে এক কপি ব্যবসায়ী যার নাম মানজা তার কাছে নিয়ে আসে। এই মানজা যে কোনো ব্র্যান্ড রিলিজ হওয়ার সাথে সাথেই তার ফার্স্ট কপি বাজারে সেল করা শুরু করে। এখানে মানজাকে সানির কথা বললে সে জানায় কোনো সমস্যা নেই, সানিকে দিয়ে সে কাজ করাবে। কিন্তু ওদিকে সানির মাথায় অন্য খেলা খেলতে থাকে। তার কথা হচ্ছে এইভাবে টাকা জোগাড় করতে করতে কয়েক বছর লেগে যাবে তাদের। তাই সে নিজ হাতে 500 রুপির ডিজাইন স্কেচ করে ফিরোজকে দেখিয়ে বলে এই সব ছাড়, চল আমরা ডিরেক্ট টাকা বানানো শুরু করি। ফিরোজ এই ডিজাইন দেখে বলে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এই ঝামেলার জন্য ইল্লিগাল কাজে জড়িয়ে যাব, আর পুলিশ একবার যদি আমাদেরকে ধরতে পারে তাহলে আজীবনেও আমরা জেল থেকে বের হতে পারবো না। এছাড়া টাকা বানানো কি এত সোজা যে স্ক্যান করে প্রিন্ট করলে আমার হয়ে গেল? তখন সানি বলে আরে এই নোট তো কোনো রক্তে মাংসের মানুষই বানিয়েছে, তাই না? দেখ আমি আর্ট ও ডিজাইন এক্সপার্ট আর তুই প্রেস মেশিনে। তোর চেয়ে ভালো কাগজ কালি প্রেস মেশিনের কাজ এই অঞ্চলে আর কেউ করতে পারে না। তাই আমরা দুজন মিলে যদি ট্রাই করি নিশ্চিত এই ফেক নোট বানাতে পারবো। আর যা আমরা জানি না তার জন্য তো ইউটিউব রয়েছে। এই সব শুনে ফিরোজও কনভিন্স হয়ে যায় আর তারা শুরু করে জাল টাকা বানানোর মিশন। ইতিমধ্যে সানি পুরো নোটের উপর রিসার্চ করে ফেলেছে। 2006 সালের নভেম্বর মাসে ভারত সরকার 500, 1000 টাকার নোট ডিমনিটাইজ করে এক নতুন 500 ও 2000 টাকার নোট বাজারে ছাড়ে। আগের নোটের চেয়ে এই নতুন ডিজাইনের নোটে তারা হিউজ ডিজাইনের পরিবর্তন করে এবং সিকিউরিটি ফিচার অ্যাড করে। ডিজাইনের মাঝখানে রয়েছে মহাত্মা গান্ধীর পেন্টিং পোর্ট্রেট, ডান দিকে সেম পোর্ট্রেটের ইলেকট্রোটাইপ ওয়াটারমার্ক। এছাড়াও এখানে আছে কালার শিফটিং সিকিউরিটি থ্রেড আর নিচে আছে কালার চেঞ্জিং কালিতে 500 রুপি লেখা।
এর বাইরেও রয়েছে মাইক্রো লেটারের অসংখ্য ডিজাইন। গান্ধীজির কলারে রয়েছে ভারত ইন্ডিয়া লেখা মাইক্রো লেটার, যা হাই রেজলিউশন স্ক্যানার দিয়েও কপি করা সম্ভব না। কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া এমন ডিজাইন করা যেন তেন কথা না, কিন্তু তাই বলে অসম্ভব না। এর জন্য কম্পিউটার নয়, প্রয়োজন হাতের ডিজাইন। আর ডিজাইন কপিতে সানি তো ছোটবেলা থেকে এক্সপার্ট, তাই সে বেশ কয়েকদিন ধরে প্রতিটা পার্ট নিজ হাতে আঁকতে থাকে এবং একটি খসড়া ডিজাইন করে ফেলে। ডিজাইন তো হয়ে গেল, এবার পালা প্রিন্টিংয়ে। আর প্রিন্টিংয়ে বস ফিরোজ তো রয়েছে। প্রিন্টিংয়ের জন্য প্রথম একটি দরকার মাস্টার ডাই, সেখান থেকে ডিজাইন কপি করে সেটাকে ফিক্স করা, আর এরপর করতে হয় ফ্র্যাকশন। এবার সেটাকে হাই এন্ড প্রিন্টিং দেওয়ার জন্য দেওয়া হয় ট্রিট, এবং পারফেক্ট রেজাল্ট করার জন্য করতে হবে বেক। এরপর পুরোটা ক্লিন করলেই মিলে যাবে ফাইনাল প্রিন্টিং ডাই। এবার তার উপরে কালার করার পালা, কিন্তু তাদের কাছে রয়েছে পুরাতন আমলের প্রিন্টার, যেটা মাত্র একবারে একটা কালি প্রিন্ট করতে পারে। তাই তারা 4টি কালিকে 4বার প্রিন্ট করে সেই কাজ সেরে নেয়। প্রিন্টিং এর পর শুরু হয় কাটিং। এখানেও পুরাতন আমলের ম্যানুয়াল কাটিং এর জন্য তাদেরকে হাত দিয়েই সেই কাজটি সেরে নিতে হয়। এরপর তারা মাত্র 10 টাকা দিয়ে কালার শিফটিং পেপার কিনে নিয়ে আসে, আর সেটাকে সিকিউরিটি স্ট্রিপ হিসেবে চালিয়ে দেয়। এখন প্রয়োজন সিরিয়াল নাম্বার বসানো। একই নম্বর সব নোট হলে তো বিপদ, তাই ফিরোজ প্রতিটা নোটের জন্য আলাদা আলাদা সিরিয়াল নাম্বার বসাতে থাকে। আর এরপরেই তাদের এই ফেক নোট এবার পারফেক্ট আসল নোটের মতন দেখাতে শুরু করে। কিন্তু এভাবে একদম প্লেন নোট দোকানদারের কাছে দিলে সন্দেহ হতে পারে বিধায় সানি সেই নোটটিকে মুচড়ে চায়ের মধ্যে চোবায়, আর পরে সেগুলোকে শুকিয়ে তৈরি করে ফেলে কাঁচা হাতের পাকা নোট। এবার পালা এই ফেক নোট চালানোর টেস্টিং। ফিরোজ একটি 500 রুপির নোট নিয়ে চলে যায় লিকুয়ার শপে বিয়ার কেনার জন্য, কিন্তু সেই দোকানদার এই নোটটি হাতে নিয়ে পরীক্ষা করতেই বুঝে ফেলে যে এটা একটা জাল নোট। ফলে সবাই মিলে তাদেরকে দৌড়ানি দিলে সানি ও ফিরোজ কোনো রকম সেই যাত্রায় নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়। প্রেসে ফিরে এসে তাদের বানানো সব নোট পোড়াতে থাকে, কিন্তু সানি ঠিকই বের করে ফেলে যে এই আসল নোট যতই পারফেক্ট ডিজাইনের হোক না কেন, তা যদি আসল নোটের মতন হাতে নিয়ে ফিল না হয় তাহলে কট খেয়ে যেতেই হবে। কারণ মানুষ প্রতিনিয়ত নোট হাতে নিতে নিতে তাদের ব্রেনে অটো সেট হয়ে গিয়েছে যে আসল নোটের ফিল কেমন। তাই এখন কাজ হচ্ছে এমন পেপার খুঁজে বের করা যেটা আসল নোটের পেপারের মতন ফিল দেবে। দুজনে এবার বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজা শুরু করে সেই টাইপের কাগজ, কিন্তু কোনোভাবেই তারা আসল নোটের পেপারের মতন কাগজ খুঁজে পায় না। অবশেষে সানি একটি ম্যাগাজিনে 2 পাতা এক করার পর আসল নোটের মতন ফিল পায়, আর তারা বুঝে ফেলে যে এই 2টা কাগজকে জোড়া দিয়ে তারা নোট বানালে সেটা আসল নোটের মতন হয়ে যাবে। এবার তাদের প্ল্যান হলো এই পেপার দিয়ে একটাতে ফ্রন্ট ডিজাইন আর অন্যটিতে ব্যাক ডিজাইন করে দুটোকে জোড়া দিয়ে একটি নোট বানানো, যেটাকে বলা হয় স্যান্ডউইচ নোট। এর বাইরে কালার শিফটিং ইফেক্ট দেওয়ার জন্য তারা মেটালিক ইঙ্ক ও নর্মাল ইঙ্কের কম্বিনেশন করে সেই কাজটিও সেরে ফেলে। আর নোটটাকে কড়কড়ে করার জন্য এবার তারা ল্যাকার কোটিং ব্যবহার করে, ফলে এই নোটটি এবার হয়ে যায় একদম আসল নোটের মতন কড়কড়ে। একদম শেষে তাদের সেই চায়ে চোবানো ফর্মুলা ব্যবহার করে এই জাল নোট বানানোর ফর্মুলা শেষ করে। এই নতুন জাল টাকা নিয়ে আবারও দুজন হাজির হয়ে যায় অন্য একটি দোকানে সিকড়া কেনার জন্য। ভয়ে ভয়ে সানি নোটটি দোকানদারের কাছে দেয়, আর ফিরোজ পিছন থেকে তার হাত ধরে থাকে যাতে যে কোনো সময় এক টান দিয়ে সে ভেঙে যেতে পারে। কিন্তু এবার তাদের বানানো নোটটি দোকানদারকে ফাঁকি দিয়ে দেয়, আর ফেক নোটের বিনিময়ে তারা পেয়ে যায় 1 বোতল বিয়ার। এই অসামান্য সফলতার পর দুজনেই পুরাই হয়ে পাগলের মতন ড্যান্স করতে থাকে, আর অবশেষে তারা আসল উপায়ে নকল টাকা বানাতে সক্ষম হয়। মুভির সিন এবার শিফট হয় নেপালে। এখানে মাইকেল নামের একজন স্পেশাল পুলিশ ইন্সপেক্টরের সাথে আমাদের পরিচয় হয়, যে কিনা মনসুর দালাল নামের ইন্ডিয়ার সবচেয়ে বড় কাউন্টার ফিটিং মানে জাল টাকার হোতাকে ধরতে এসেছে। মনসুর এখানে একটি গোপন মিটিং এর জন্য আসলে মাইকেল তাকে নেপালি পুলিশের সহায়তায় ধরে ফেলে, কিন্তু দেখা যায় তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় মনসুরের লোকজন তাদের উপর অ্যাটাক করে বসে এবং মনসুরকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। এখানে মাইকেল 6 বছর ধরে মনসুরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারেই সে ব্যর্থ হয়। এদিকে মুভির প্রথম সিনে সানি আর ফিরোজকে যে জেরা করছিল সে ছিল আসলে মনসুর দালাল। সে সানিকে বলে এই নোট কে বানিয়েছে আর তোদের মেন সাপ্লায়ারকে, কারণ পুরো ইন্ডিয়াতে তার ইজারা ছাড়া এই জাল নোটের ব্যবসা করা সম্ভব না। এখন কিভাবে মনসুর তাদেরকে ধরলো আর কেনই বা তারা ধরা পড়লো, এইসব ধীরে ধীরে তোমরা জানতে পারবে। এরপর আমরা দেখতে পাই একটি সরকারি অফিসে মেঘা নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও কাউন্টার ফিটিং এর রিসার্চারকে। এখানে মেঘা ধান রাক্ষস নামে একটি ডিভাইসের প্রেজেন্টেশন দিচ্ছিল।
এই ধান রাক্ষস মেশিনটি যে কোনো ধরনের জাল নোট শনাক্ত করতে সক্ষম। মেঘা সেখানে উপস্থিত সবাইকে জানায় এটা যে কোনো ডিভাইসে ইনস্টল করে ব্যাংক, শপিং মল বা মোবাইলে অনায়াসে ফেক নোট ধরে ফেলা যাবে। কিন্তু সেখানে উপস্থিত মিনিস্টার এসব কোনো কিছুতে ইন্টারেস্ট দেখায় না। অন্যদিকে মাইকেলও সেম সেমিনারে উপস্থিত হয় মিনিস্টারের সাথে দেখা করার জন্য। আসলে মাইকেলের একটি দক্ষ টিম ছিল এই কাউন্টারফিটিং চক্রকে ধরার জন্য, আর এই কারণে সে মিনিস্টারকে বারবার রিকোয়েস্ট করে একটি টিম দেওয়ার জন্য। কিন্তু মিনিস্টার বারবারই তাকে বলে যে এই জাল নোটের বাইরেও ভাই দেশে বহু ক্রাইম আছে, এমন ছোট ছোট কাজের জন্য সে টিম স্যাংশন করতে পারবে না। হতাশ হয়ে মাইকেল এবার অন্য একটি পথ বেছে নেয়। সে তার কাছে থাকা মিনিস্টার কিছু সেভি নোট পিকচার মিনিস্টারকেই পাঠিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। মিনিস্টার অবশেষে বাধ্য হয়ে একটি নতুন ও এক্সপার্ট টিম স্যাংশন করে এই কাউন্টারফিটিংকে দমানোর জন্য। অন্যদিকে দেখা যায় সানি ও ফিরোজ মিলে যে জাল নোট বানিয়েছিল সেটা তার বন্ধু আনিসকে দেখায়। আনিস এই নোট দেখে পুরাই টাচকি খেয়ে যায় আর বলে, আরে কি জিনিস পয়দা করছো বন্ধু, এ তো বোঝাই যাচ্ছে না আসল নাকি নকল। এবার সে একটি পার্টির খোঁজ দেয় যে কিনা এলাকায় ফেক নোটের সাপ্লায়ার। ওখানে সানি আর ফিরোজ উপস্থিত হয় তাদের সাথে ডিল করার জন্য। প্রথমে ডিলার এই নোট দেখে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু পরে সানি দুটো 500 টাকার নোটের সাথে ওই জাল টাকা মিশিয়ে দিয়ে তাকে জাল নোট খুঁজতে বলে। কিন্তু বেচারা কোনোভাবেই কোনটা জাল নোট তা বের করতে পারে না। সানিতে এমন কনফিডেন্ট দেখে ডিলার প্রতি 500 টাকার নোটের জন্য 150 রুপি রিয়াল মানি অফার করে আর বলে তার 2 কোটি রুপি সাপ্লাই লাগবে নেক্সট 2 সপ্তাহের মধ্যে। এত বড় অর্ডার পেয়ে সানি সাথে সাথে রাজি হয়ে যায় আর ডিল ফাইনাল করে ফেলে। এখানে ডিলার সানির নাম জানতে চাইলে সানি নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দেয়। ডিল তো হয়ে গেল, কিন্তু এত নোট 2 সপ্তাহের মধ্যে কিভাবে তৈরি করবে তারা? এর জন্য তাদের প্রয়োজন আরও প্রিন্টিং মেশিন ও জনবল। আর কোনো উপায় না পেয়ে সানি ও ফিরোজ তাদের প্রেসের অনেক পুরাতন ও বিশ্বস্ত কর্মচারী ইয়াসির চাচাকে পুরো প্ল্যান বলে। চাচা তো পুরো এসব শুনে রেগে ফেটে পড়ে, কারণ তার নানা যদি জানতে পারে তারা এমন কাজ করছে তাহলে আজীবনের জন্য তাদেরকে ত্যাগ করবে। কিন্তু সানি তার আর্টের কারিশমা দেখালে চাচা নিজেও বুঝতে পারে না যে এই নোট নকল হয় কি করে। পরে সানি চাচাকে ভূগোল পড়াতে সক্ষম হলে সে জানায় এত প্রিন্টিংয়ের জন্য তাদের আরও 2টা অটোমেটিক মেশিনের দরকার। এছাড়া এই ক্রান্তি পত্রিকার অফিসে যদি তাদের কাজ করতে হয় তাহলে পুরো রাতের বেলায় সবার আড়ালে এই কাজটি করতে হবে। কিন্তু এত সব মেশিনারি কেনার জন্য তাদের প্রায় 10 লাখ টাকার মতন ক্যাশ প্রয়োজন। এই টাকা ম্যানেজ করার জন্য সানি আর ফিরোজ আবারও সেই লোন পার্টির কাছে যায় যার কাছ থেকে ইতিমধ্যে ক্রান্তি পত্রিকা টাকা ধার নিয়ে রেখেছে। সেখানে সানি তাদের কাছ থেকে হাই ইন্টারেস্টে 10 লাখ টাকা চায় এবং 2 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথা বলে সেখান থেকে টাকা ম্যানেজ করতে সক্ষম হয়। এই টাকা পাওয়ার পর শুরু হয় তাদের বড় স্কেলে জাল নোট বানানোর মিশন। বড় বড় প্রিন্টিং মেশিন তো তারা কিনে আনতে পারে, কিন্তু মেন সমস্যা হলো পেপার। আর এই নোট বানানোর জন্য যে পেপার লাগবে সেটা হবে 45 GSM এর। ফিরোজ একটি পেপার কোম্পানিতে কল দেয় এই পেপারটি অর্ডার করার জন্য, কিন্তু তারা জানায় এই পেপারটি রেস্ট্রিক্টেড এবং এটা নিতে হলে নাম, ভোটার আইডি কার্ড আর কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে। এখন যেহেতু তাদের কাছে সবকিছু নেই, তাই একটা উপায় তাদের হাতে আছে, আর তা হলো ওই পেপারের কোম্পানিতে ডাকাতি করা। এই ডাকাতি করার জন্য ফিরোজ তার ক্লোজ বন্ধু আনিসের সহায়তা নেয়, আর আনিসও তার গ্যাং নিয়ে পুরো পেপার হাউসের রেড দেয়। এরপর তারা 45 GSM এর পেপার খুঁজতে থাকে আর অবশেষে পেয়েও যায়। কিন্তু সানি বুদ্ধি করে অন্য সব GSM এর কাগজগুলো চুরি করে নেয় যাতে তারা বুঝতে না পারে এই চুরির সাথে জাল নোট ছাপানোর কোনো লোক জড়িত। এবার তারা শুরু করে বিগ স্কেলে টাকা ছাপানো। এখন তাদের হাতে রয়েছে আধুনিক সব মেশিন, তাই দ্রুতই তাদের প্রথম ডেলিভারি 2 কোটি টাকা তারা ছাপাতে সক্ষম হয়, আর সেটা ডেলিভারি দিয়ে পাওনা আসল টাকা নিয়ে নেয়। এদের কাজ দেখে ওই ডিলার এখন থেকে রেগুলার অর্ডার দেওয়া শুরু করে, আর সানিরাও পুরো রাত এক করে হাজার হাজার ফেক নোট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের সকল চাহিদা মিটে যাওয়ার পর ওই ফেক নোট দিয়েই তারা সেই পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়ে ক্রান্তি পত্রিকার অফিসের দলিল তার নানার কাছে ফেরত নিয়ে আসে। এত দ্রুত টাকা পরিশোধ করে দিয়েছে দেখে তার নানা সন্দেহ হতে থাকে, কিন্তু এখানেও সানি তাকে নিউট্রাল করতে সক্ষম হয়। এরপর সিন চলে যায় একটি রেস্টুরেন্টে। সেখানে সানি ও তার গার্লফ্রেন্ড ডিনার করার পর সানি তার জাল নোট দিয়ে বিল পে করে বের হয়ে যায়। ঠিক সেই সময় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেঘাও সেই রেস্টুরেন্টে উপস্থিত হয় ডিনার করার জন্য। বিল পে করে যখন সে টাকা ফেরত নেয় তখন সানির দেওয়া সেই জাল নোটটি মেঘার কাছে উপস্থিত হয়। সে নোটটা হাতে নিয়েই বুঝে ফেলে যে এটা হয়তো জাল নোট, তাই বাড়িতে গিয়ে সে এই নোটটিকে ধান রাক্ষস মেশিনে চেক করে। কিন্তু মেঘা পুরোই শকড হয়ে যায় যখন সে দেখতে পায় এটা জাল নোট হওয়া সত্ত্বেও তার মেশিন ডিটেক্ট করতে পারছে না।
আসলে নোটটির সকল সিকিউরিটি থ্রেডগুলো এতটাই পারফেক্ট ছিল যে মেশিনও তার কাছে হার মেনেছে। এরপর আরও একটু রিসার্চ করলে ধরা পড়ে যে নোটটি একটি স্যান্ডউইচ নোট। এটা দেখে মেঘা বুঝে নেয় যে এই গ্রুপটি কোনো অর্গানাইজ কোনো গ্রুপ না, এদের কাছে কোনো দামি ইকুইপমেন্ট নেই, তাই তারা স্যান্ডউইচ নোট বানাচ্ছে। যা এদের আছে সেটা হলো মারাত্মক লেভেলের ট্যালেন্ট। এমন ফাইনেস্ট কাজ মেঘা এর আগে কখনোই দেখেনি। এবার দেখা যায় নতুন টিম পেয়ে মাইকেল সবাইকে ব্রিফ করছে কিভাবে এই জাল নোট স্মাগলিং হয় এই দেশে। সে জানায় জাল নোট যদি সঠিক মার্কেটে পৌঁছাতে না পারে তাহলে এর কোনো মূল্য নেই, ফলে আমাদের কাজ হবে মার্কেটে জাল নোট ঢোকার আগে সেটা বন্ধ করা। এখানে মাইকেলের প্রধান টার্গেট থাকে মনসুর দালাল, সেই সাথে জিতু কাকা ও তার মেইন ডিস্ট্রিবিউটর বিলাল। এবার এদেরকে টার্গেট বানিয়ে এই টিম মাঠে নেমে পড়ে। অন্যদিকে মেঘা দেখতে পায় এই নতুন ডিভাইস নিয়ে সরকার কোনো রকম মাথা ঘামাচ্ছে না, তাই মেঘা ফ্রাস্ট্রেটেড হয়ে মাইকেলকে মেল করে তার ডিপার্টমেন্টে জয়েন করার জন্য। মাইকেলও তার ট্যালেন্ট দেখে মেঘাকে টিমে নিয়ে নেয়। এদিকে সানিদের কাছে এবার এক বিশাল অর্ডার আসে পাশের স্টেটের একজন এমএলএর কাছ থেকে। এই জাল টাকা দিয়ে সে নির্বাচনের কাজ চালাবে, তাই ডিলারের মাধ্যমে সে আর্টিস্টকে নক দেয়। সামনাসামনি দেখা করে তাকে 20 কোটি রুপি জাল নোট বানানোর অর্ডার দিয়ে বসে। কিন্তু এখানে এই ডেলিভারি তাদের নিজেদেরকেই করতে হবে সুরাটে গিয়ে। এই কথা শুনে সানি রাজি হয় না, কিন্তু কি আর করা, কাঁচা টাকার লোভ তো আর চাইলেই ফেলা যায় না। এবার এত বড় অর্ডারের জন্য ইয়াসির চাচার কাছে আসলে সে বলে আমাদের কাছে এত নোট ছাপানোর জন্য পেপার নেই, তাই সেই 45 GSM এর পেপার তাদের এখন খুব প্রয়োজন। এখন বারবার তো আর ডাকাতি করা যায় না, তাই না? তাই এবার তারা একজন মৃতপ্রায় লোককে ধরে নিয়ে এসে তার নামে কোম্পানির রেজিস্ট্রেশন করে এবং লিগ্যাল ভাবে পেপার কিনে কাজ শুরু করে দেয়। ওদিকে দেখা যায় মেঘা এই অফিসে জয়েন করেছে ঠিকই, কিন্তু তার হাতে কোনো কাজ নেই। এবার মেঘা সানির বানানো নোটটি মাইকেলকে দেখিয়ে বলে, স্যার এই নোটটি যে বানিয়েছে সে একজন টপ নচ আর্টিস্ট, তার কাছে যদি ভালো কোনো প্রিন্টিং টেক থাকে তাহলে সে আমাদের জন্য হুমকি হতে পারে। কিন্তু মাইকেল বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না, তার কথা আগে মনসুরকে ধরতে হবে। কিন্তু এসব শুনেও মেঘা দমে যায় না। সে ওই রেস্টুরেন্টের চারিপাশে যত প্রিন্টিং কারখানা আছে তা লিস্ট বের করে নিজ উদ্যোগে একটি রেড পরিচালনা করে মাইকেলের কোনো পারমিশন ছাড়াই। বিভিন্ন প্রেস খুঁজতে খুঁজতে সে এসে পড়ে সানিদের প্রেসে। সানিরা তখন প্রেসের মধ্যে টাকা ছাপানোর কাজে ব্যস্ত ছিল। বাইরে পুলিশ দেখে ইয়াসির চাচা কোনো রকম তাদেরকে দেরি করাতে থাকে, আর ভিতরে সানি ও ফিরোজ মিলে পুরো প্রেস ক্লিনিং এর কাজ করতে থাকে। কিন্তু চাচা বেশিক্ষণ তাদেরকে আটকে রাখতে পারে না, আর মেঘা ফোর্স নিয়ে চেকিং এর জন্য ভিতরে ঢুকে পড়ে। তারা প্রায় ধরা পড়েই যাবে, ঠিক সেই সময় মাইকেল মেঘাকে কল দিয়ে ঝাড়ি দিতে থাকে যে তাকে না জানি এমন স্টুপিড রেড দেওয়ার জন্য। মেঘাও আর কোনো চেক না করে দ্রুত অফিসের দিকে রওনা দিলে একটুর জন্য আর্টিস্ট বেঁচে যায়। এবার নোট ছাপানো হয়ে গেলে ফিরোজ আর সানি একটি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সুরাটের উদ্দেশ্যে। পথের মধ্যে তাদের গাড়িতে পুলিশ রেড দিয়ে বসে, কিন্তু আগে থেকেই সানি প্ল্যান করে কিছু মদের বোতল গাড়িতে রেখে দেয় যাতে পুলিশ মদের বোতল দেখে ওটা নিয়েই ক্যাচাল করে। হয়ও ঠিক তাই, বিদেশি মদের বোতল ক্যারি করার জন্য তাদের কাছে 30,000 টাকা নিয়ে পুলিশ ছেড়ে দেয়, আর তারাও হাসতে খেলতে জাল নোট ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। এমন সফলতার পর তারা আনন্দে পার্টি করতে থাকে, কিন্তু এই আনন্দ কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায় যখন তারা দেখতে পায় তাদের নানা ইতিমধ্যে এই কুকর্ম জেনে গিয়েছে। তার নানা প্রচুর কষ্ট পায় এবং রাগ করে সানি ও ফিরোজকে এই ক্রান্তি প্রেস থেকে বের করে দেয়। এখান থেকে বের হয়ে গিয়ে সানি আবারও তার আগের সে আর্ট কপির কাজে নেমে পড়ে। সেখানে ইয়াসির চাচা তার সাথে দেখা করতে আসলে সানি জানায় কেন যেন তার মধ্যে এখনো এইসব কুকর্মের জন্য গিল্ট ফিল হচ্ছে না। আসলে টাকার লোভ তাকে এমনভাবেই ধরে বসেছে যে ভালো মন্দের পার্থক্য সানি প্রায় ভুলতে বসেছে। এরপর সানি একদিন নিউজ পায় যে তার নানাকে হুট করে পাওয়া যাচ্ছে না। সানি ও ফিরোজ মিলে থানায় যায় পুলিশকে ইনফর্ম করার জন্য, কিন্তু পুলিশ তাদের তৎক্ষণাৎ সাহায্য না করায় সানি পুলিশের উপর চড়াও হয়ে পড়ে। ফলে সানি ও ফিরোজকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এর কিছুক্ষণ পর ইয়াসির চাচা এসে তাদের জামিন করিয়ে নেয় আর জানায় তার নানা আবার ফিরে এসেছে। আসলে ইদানিং তার নানা সব কিছু ভুলে যাওয়ার রোগ হয়েছে, ফলে কিছুদিন আগে তাদের কুকর্মের কথাও সে ভুলে যায়, আর সানিকে দেখে সে অনেক খুশি হয়। এই সুযোগে সানিও পণ করে বসে যে এই সব ধান্দাবাজি ছেড়ে সে আগের কাজে মন দেবে। তাই সানি ও ফিরোজ আবারও তাদের ক্রান্তি পত্রিকায় কাজ করা শুরু করে দেয়। এদিকে মেঘার আবিষ্কার করা ধানরাক্ষস ডিভাইসটি অবশেষে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পায় এবং সেটা পুরো দেশের ব্যাংক, ক্যাশ মেশিন, দোকানে ইনস্টল করার নির্দেশ দেয়। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট ধরা পড়ার নিউজ আসতে থাকে। একে একে বিভিন্ন সিন্ডিকেটের প্রধানরাও পুলিশের হাতে ধরা পড়া শুরু করে।
এমন সাফল্য দেখে সবাই আনন্দিত হয় আর ভাবে যাক অবশেষে এই কাউন্টার ফিটিং চক্রকে তারা থামাতে সক্ষম হলো। এরপর সিন চলে যায় দুবাইয়ের মনসুর দালালের কাছে। বেচারার পুরো ধান্দা ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এই ধান রাক্ষস মেশিনের জন্য। কোনো পার্টি এখন তার এই বানানো জাল নোট নিতে চাইছে না। কিন্তু তখনই জিতু কাকা সানির বানানো 500 রুপির নোট তাকে দেখিয়ে বলে, দেখো আর্টিস্ট নামের একটি ছেলে এই নোটটি বানিয়েছে যেটা এই মেশিনও ডিটেক্ট করতে পারবে না। এটা দেখে মনসুর তো পুরাই টাসকি খেয়ে যায় আর বলে, এই আর্টিস্টকে তো আমার চাই। তাই পরের দিনেই তার টিমকে পাঠিয়ে দেয় সানি ও ফিরোজকে ধরে নিয়ে আসার জন্য। তাদের দুজনকে ধরে মনসুরের কাছে নিয়ে আসলে মনসুর একটি 2000 রুপির নোট সানিকে দেখিয়ে বলে, দেখো এই নোটে কি সমস্যা আছে। সানি জানায় এই নোটের পেপার তো টপ ক্লাস, কিন্তু এখানে যে মাইক্রো প্রিন্টিং আর ওয়াটারমার্ক আছে সেটাই সমস্যা আছে। এর জন্য কম্পিউটার নয়, আর্টিস্টের হাতের ছোঁয়া প্রয়োজন। এই সব শুনে মনসুর অনেক ইমপ্রেস হয় আর তাকে একসাথে কাজ করার জন্য অফার দেয়। মনসুর বলে, আমার কাছে আছে দুনিয়ার সবচেয়ে হাইটেক গেজেট আর তোমার কাছে আছে ডিজাইন পাওয়ার। দুজনে একসাথে কাজ করলে কেউ আমাদের থামাতে পারবে না। কিন্তু সানি জানায় ইতিমধ্যে সেই সব কাজ থেকে দূরে চলে এসেছে আর নতুন করে সে কোনো কাজে হাত দেবে না। কিন্তু মনসুর তাকে হুমকি ধামকি ও টাকার লোভ দেখালে সানি ও ফিরোজ রাজি হতে বাধ্য হয়। এবার শুরু হয় তাদের 2000 রুপির নোট ডিজাইনের মিশন। এখানে সানি জানায় এই 2000 রুপির নোটে যে ডিজাইন রয়েছে সেটা পুরোই অন্য লেভেলের। এর ডিজাইন ডিটেলিং এর পাশাপাশি 17টি আলাদা টাইপ ফেস রয়েছে, যেটা নকল করা এক প্রকার অসম্ভব। কিন্তু আর্টিস্ট বলে কথা, সানি দিন রাত এক করে ডিজাইন করতে থাকে আর ফিরোজ নতুন সব প্রেস মেশিন দেখে সেগুলো অপারেট করা শুরু করে। একের পর এক ডিজাইন করে তারা বারবারই এই ডিভাইসের কাছে ধরা পড়ে যায়। কিন্তু অনেকবার ট্রাই করার পর অবশেষে সানি সুপার নোট বানিয়ে ফেলতে সক্ষম হয়, যা এই ডিভাইসকেও চাকমা দিয়ে দেয়। এইসব দেখে তো মনসুর এই আর্টিস্টের প্রতি পুরাই ফিদা হয়ে যায় আর তার মেইন ডিস্ট্রিবিউটর বিলালকে ইনফর্ম করে। বিলালও এই নোট দেখে পুরাই শকড হয়ে পড়ে আর বলে, এখন মার্কেট পুরাই খালি বস, এই নোট বাজারে ছাড়লে আমাদের ঘুরে দাঁড়াতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে। তাই শুরু হয়ে যায় দুনিয়ার সবচেয়ে পারফেক্ট 2000 রুপির জাল নোট ছাপানোর কার্যক্রম। এদিকে মাইকেল খোঁজ পায় যে বিলাল ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছে একটি বড় শিপমেন্টের জন্য। তাই সবাই রেডি হয়ে যায় বাংলাদেশের বর্ডারে গিয়ে তাকে অ্যারেস্ট করার উদ্দেশ্যে। কিন্তু এমন ওভারসিজ মিশনের জন্য মিনিস্টার তাকে কোনো রকম হেল্প করতে পারবে না বলে জানিয়ে দেয়। তাই মাইকেল বাধ্য হয়ে তিওয়ারিকে ফোন করে। এখন তোমাদেরকে বলে রাখি, এই তিওয়ারি হচ্ছে ফ্যামিলি ম্যান নামের একটি সিরিজের ক্যারেক্টার। আসলে দ্য ফ্যামিলি ম্যান এবং ফার্জি ওয়েব সিরিজের মধ্যে একটি ইন্টারনাল কানেকশন আছে। ফলে তিওয়ারি একটি আনঅথরাইজড মিশন ক্রিয়েট করে দেয় মাইকেলের জন্য। এখানে বাংলাদেশের বিজিবি জানায় তারা মাইকেলকে নো ম্যানস ল্যান্ডের বাইরে ঢোকার অনুমতি দিতে পারবে না। কিন্তু দেখা যায় বিলাল বুঝে ফেলে তাকে ধরার জন্য সবাই ফাঁদ পেতে রেখেছে, তাই সে বর্ডারে না গিয়ে ব্যাক করতে থাকে। এটা বুঝে ফেলে মাইকেল বিজিবির অর্ডার অমান্য করে তার মিশন স্টার্ট করে দেয় আর অনেক খড়িকাঠি পুড়িয়ে বিলালকে ধরতে সক্ষম হয়। বিলালকে একটি ডার্ক সাইডে নিয়ে গিয়ে মাইকেল তাকে জেরা করতে থাকে যে মনসুর কই। কিন্তু বিলাল যথারীতি স্বীকারোক্তি না দিলে তার পায়ে গুলি করে দেয় মাইকেল। ফলে জীবন বাঁচানোর তাগিদে বিলাল সব বলতে রাজি হয়ে যায়। বিলালের কাছ থেকে পাওয়া জাল নোট নিয়ে ওই ডিভাইসে চেক করতে গিয়ে মাইকেলের মাথা পুরোই ঘুরতে থাকে, কারণ এই নোট যে জাল সেটা কোনোভাবেই ধান রাক্ষস ডিটেক্ট করতে পারছে না। তার মানে এই নোট দেশে ঢোকার আগেই মনসুরকে যেভাবেই হোক থামাতে হবে। অন্যদিকে মনসুরের কাছে খবর চলে আসে যে বিলাল আটকা পড়েছে। এখন এই প্ল্যানে বিলালের রিপ্লেসমেন্ট লাগবে, তাই সে সরাসরি ইন্ডিয়া চলে আসে সানিকে বিলালের রিপ্লেসমেন্ট হিসেবে জয়েন করানোর জন্য। সানি এতে রাজি হয়, কিন্তু ইয়াসির চাচা তাকে বারবার মানা করতে থাকে যে মনসুরের সাথে না যাওয়ার জন্য। এখানে সানিকে অনেক উগ্র দেখায়, কারণ টাকার লোভ এখন তার পা থেকে মাথা পর্যন্ত জমে গিয়েছে। যেহেতু তাকে বড় পদে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাই সানি এবার মেঘাকে টার্গেট করে, কারণ মেঘার সাথে ভাব জমাতে পারলে সে এই কাউন্টার ফিটিং টিমের সকল ইনফরমেশন আগে ভাগে পেয়ে যাবে। কয়েকদিন মেঘার সাথে কথা বলে সানি তাকে পটিয়ে ফেলে। মেঘার একটি থাকার জন্য বাড়ির প্রয়োজন ছিল, তাই সানি তাকে সুন্দর একটি বাসা খুঁজে দেয়। সেখানে সানি একটি জরুরি কল করার জন্য মেঘার ফোন ইউজ করতে চায়। মেঘা তার ফোন সানিকে দিলে সানি সেখানে ম্যালওয়্যার ইনস্টল করে দেয়, যাতে এখন থেকে সে মেঘার ফোনে যত কল রেকর্ড, SMS বা ছবি থাকবে সব কিছুর অ্যাক্সেস নিতে পারে। একদিকে সে প্রেমিক সেজে মেঘার সাথে ডেটিং মারে, আর অন্যদিকে তার টিমের সকল খবর সানি আগে ভাগেই পেয়ে যাওয়া শুরু করে দেয়। এদিকে বিলালকে দেখা যায় সে সব কিছু স্বীকার করছে, কিন্তু সানি মানে আর্টিস্টের এক্স্যাক্ট ডিটেলস সে দিতে পারে না।
তখন বেলাল তার এক ক্লোজ চামচাকে গুপ্তচর বানায় যাতে মনসুরের ওখানে কি হচ্ছে সেটা যেন মাইকেলকে সে দিতে পারে। এভাবে বিলাল একটা মেসেজ পায় আর সেখানে বলা হয় এবার 12,000 কোটি টাকার এক বিশাল বড় জাল নোট ইন্ডিয়াতে আসতে চলেছে। এটা শুনে তো মাইকেলের মাথা পুরোই ঘুরে যায়, কারণ এত টাকা যদি ইন্ডিয়ায় ঢুকে পড়ে তাহলে এই দেশের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। তাই পুরো টিমকে হাই অ্যালার্ট করে দেওয়া হয়। সবাই ইন্ডিয়ার প্রতিটি বর্ডারে নজরদারি করতে থাকে। এদিকে সানি মেঘার কাছ থেকে ইনফর্ম পায় যে কোন এলাকায় আজকে রেড হবে, আর অন্যদিকে বিলালও তার ইনফরমার দিয়ে খোঁজ পায় যে মনসুর এই নোট দেশের কোন অংশ দিয়ে নিয়ে আসার প্ল্যান করছে। এভাবে দুই পক্ষের খবর বারবার লিক হয়ে যাচ্ছে দেখে সানি মনসুরকে বলে আমাদের মধ্যে নিশ্চয়ই কেউ গোপনে সব তথ্য ফাঁস করছে। আর অন্যদিকে মাইকেলও তার টিমের সবার মোবাইল ফোন সিজ করে চেক করতে থাকে যে কার কাছ থেকে ইনফরমেশন লিক হচ্ছে, কিন্তু মেঘার ফোন চেক করেও মাইকেল কিছুই বের করতে পারে না। এভাবে অনেক চোর পুলিশ খেলার পর খালি মনসুর আর সানি মিলে একটি প্ল্যান করে যে তারা তর্জনস নামের একটি পোর্ট দিয়ে এই বিশাল টাকা দেশে নিয়ে আসবে, যেটা আর্মস ডিলাররা অস্ত্র প্রচারের জন্য মাঝে মাঝে ব্যবহার করে থাকে। যেহেতু টাকার পরিমাণ 12,000 কোটি, তাই এত নোটের জন্য বিশাল বড় কার্গো প্রয়োজন। তাই এবার তারা বুদ্ধি করে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে 1 কোটি 5 কোটি টাকা পাচার করতে থাকে, যাতে করে সেগুলো ধরা খেয়ে যায় আর সবাই ভাবে তারা কোনোভাবেই দেশে টাকা নিয়ে আসতে পারছে না। এমন করে পুলিশদেরকে বিজি রাখে এই টিম, আর সানি ও ফিরোজ মিলে একটি শিপে করে এই জাল নোট নিয়ে দুবাই থেকে রওনা দেয় দেশের উদ্দেশ্যে। কিন্তু পোর্টে নোঙ্গর করার আগেই তারা জেনে যায় যে এখানেও পুলিশ চেকিং করছে, ফলে এদিকে ঢোকার পথও বন্ধ হয়ে আছে। তাই অনেক বুদ্ধি করে তারা একটি প্ল্যান করে ফেলে। প্রথমে তারা এই পুরো টাকার কন্টেনারে একটি জিপিএস সেট করে তা মাঝ সমুদ্রে ফেলে দেয় আর খালি জাহাজ পাঠিয়ে দেয় মুম্বাইয়ের সি পোর্টের দিকে। পুরো দেশ যখন এই ভৌতিক জাহাজ নিয়ে ব্যস্ত, তখন অন্য একটি টিম পানি থেকে সেই কন্টেনার তুলে আনে, আর অবশেষে পুরো 12,000 কোটি টাকা অক্ষত অবস্থায় মনসুরের গোডাউনে নিয়ে আসতে তারা সক্ষম হয়। এই অভাবনীয় সফলতার পর সানি ও ফিরোজ তাদের ল্যাভিশ জীবনযাপন করতে থাকে। মদ পার্টি এসব করে তাদের দিন ভালোই কাটছিল। এদিকে সানির মনে হয় যে যেহেতু সব কাজ শেষ, তাই সে মেঘার ফোন থেকে ওই ম্যালওয়্যারটি ডিলিট করে দেয়। এখানে মেঘা সানিকে কিছু জাল নোটের কালেকশন দেখায়। সেখানে পৃথিবীর সব ভয়ানক জাল নোট দেখিয়ে মেঘা বলে এরা যতই এক্সপার্ট হোক না কেন একদিন না একদিন ধরা পড়েই যায়, কারণ আর্টিস্ট সবসময় তার নিজের আইডেন্টিটি এই আর্টের মধ্যে লুকিয়ে রাখে, আর এটাই তাদের মেইন উইকনেস। এখানে সানির তৈরি 500 রুপির নোট দেখিয়ে মেঘা বলে যে এটা আমার সবচেয়ে ফেভারিট একটি কাজ। তখন সানি মনে মনে আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে পড়ে। এবার মাইকেল মিনিস্টারের কাছে গিয়ে পুরো 12,000 টাকার কাহিনী বললে সে পুরোই ভরকে যায়, কিন্তু মিনিস্টার বলে তোমাদের তো মেশিন রয়েছে, সেটা দিয়ে তো ডিটেক্ট করা যাবে তাই না? কিন্তু মেঘা জানায় এই সুপার নোট এতই পারফেক্ট যে এটাকে এই ডিভাইসও ডিটেক্ট করতে পারছে না। এই নোট নকল কিনা এটা ডিটেক্ট করার একমাত্র উপায় হচ্ছে এটাকে পুড়িয়ে ফেলা, কারণ এই নকল নোট পোড়ালে সেটাতে লাল রঙের আগুনের শিখা জ্বলবে। এই সব দেখে মিনিস্টার এবার মহা ঝামেলায় পড়ে যায়। সে জানায় যেভাবেই হোক ইলেকশনের আগে এই নোট ডিস্ট্রিবিউশন তাদের থামাতেই হবে। অন্যদিকে এত বেশি পরিমাণ নোট হওয়ার কারণে দিনের পর দিন পার হয়ে গেলেও সেগুলো খুব একটা বেশি ডিস্ট্রিবিউট করতে পারে না সানি আর ফিরোজ। এই সব দেখে মনসুর তাদের উপর ঝাড়ি মারা শুরু করে দেয়, কারণ দ্রুত ডিস্ট্রিবিউট না করতে পারলে যে কোনো সময় তারা কট খেয়ে যাবে। সানি ছোট ছোট অনেক জায়গায় ডিস্ট্রিবিউট করতে থাকে, কিন্তু সেটা পুরো টাকা 10 ভাগের 1 ভাগও না। এদিকে মেঘা একদিন সব নোট ভালো করে পরীক্ষা করে জানতে পারে যে সেই আগের 500 রুপি আর এবারে 2000 রুপি সুপার নোট সেম একজন ডিজাইন করেছে। সে ভালো করে পরীক্ষা করে দেখেছে যে দুটো নোটেই খুব সূক্ষ্মভাবে ইংরেজি হরফে এস লেখা রয়েছে, যেটা এই আর্টিস্টের একটি সিগনেচার মার্ক। তার মানে অনেক আগেই যাকে ছোট জাল নোট বানানোর জন্য টিম ইগনোর করেছিল, এবার সেই 12,000 কোটি টাকার কারসাজি করছে। এখানে মেঘা আরও জানায় এই 500 রুপির নোট কিছুদিন আগে সুরাটের এক এমএলএর বাড়িতে রেড দিয়ে পাওয়া গিয়েছে। যদি তাকে জিজ্ঞাসা করা যায় তাহলে হয়তো এই মেন হোতাকে আমরা পেয়ে যাব। এই সব শুনে মাইকেল সোজা চলে যায় সুরাটের এমএলএর কাছে। সেখানে গিয়ে মাইকেল তাকে এই জাল নোটের মামলা থেকে রেহাই দেওয়ার অফার দেয়। বিনিময়ে সে ওই নোটের কারিগরের হদিস চায়। এমএলএ রাজি হয়ে যায়, কিন্তু এই মামলা খারিজ করার জন্য মন্ত্রী পরিষদের হাত লাগবে। কিন্তু মিনিস্টার তো আর এটা সোজা আঙ্গুলে করবে না, তাই মাইকেল বুদ্ধি করে মিডিয়াকে এই 12,000 কোটি টাকার জাল নোটের খবর লিক করে দেয়। ফলে মিনিস্টার এবার ব্যাপক গ্যাড়াকলে পড়ে যায় আর বাধ্য হয় সুরাটের এমএলএকে মামলা থেকে খারিজ করে দেওয়ার জন্য। বিনিময়ে সে আর্টিস্টকে জীবিত অ্যারেস্ট করতে চায়। এখন সুরাটের এমএলএ তো মহা খুশি, তাই সে ওই ডিলারকে কল দিয়ে বলে আর্টিস্টের সাথে কানেক্ট করে দিতে।
কারণ বিশাল এক অর্ডার আছে। ডিলার ফিরোজকে 100 কোটি টাকার অর্ডার দেয় এবং বলে এই ডেলিভারি স্বয়ং আর্টিস্টের উপস্থিতিতে করতে হবে। এই সব শুনে সানি সাথে সাথে না করে দেয়, কারণ ইতিমধ্যেই তার কেন জানি সন্দেহ হচ্ছে। কিন্তু ফিরোজ নাছোড়বান্দা, এমনিতে তাদের গোডাউনে এখনো অনেক নোট পড়ে আছে, তাই সে এই ডিল করেই ছাড়বে। বন্ধুত্বের খাতিরে সানিকেও বাধ্য হতে হয় এই ডিল ফাইনাল করার জন্য। ফিরোজ কি আর জানে তাদের কপালে কি ঘটতে যাচ্ছে সামনে। এবার পুরো ইউনিট এক বিশাল জাল সেট করে তাদেরকে ধরার জন্য। তাদের এই টাকা ডেলিভারি করার কথা একটি শপিং মলে। সেখানে মাইকেলের টিম আগে থেকে পুরো প্রস্তুতি সেরে ফেলে। প্ল্যান হয় মেঘা যাবে ডিল করার নকল টাকা নিয়ে আসতে, আর বাকিরা সবাই তাদেরকে ক্যাচ করবে। কিন্তু তারাও তো আর জানে না যে এই মেঘার আশিকি হলো সেই আর্টিস্ট। সানি আর ফিরোজ এক গাড়ি ভর্তি নোট নিয়ে হাজির হয় শপিং মলের বেসমেন্টে। সেখানে দুজন দুদিকে অবস্থান নেয় আর ফোন দিয়ে এমএলএকে জানায় তারা এসে পড়েছে। পুরো টিম রেড অ্যালার্ট হয়ে বেসমেন্টের দিকে রওনা দেয়। কিন্তু মেঘা যখন সানির গাড়ির সামনে চলে আসে তখনই সানি বুঝে ফেলে তারা ফাইনাল ট্র্যাপে পড়েছে এবং এবার বাঁচার কোনো উপায় নেই। সাথে সাথে সানি তার ক্যাপ পরে নেয়, ফলে মেঘা দূর থেকে তার ফেস আর দেখতে পায় না। এরপর সানি ফিরোজকে কট খাওয়ার কথা বলে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। যথারীতি মাইকেলের টিমও তাদের পিছু নেয়। একসময় সানি ও ফিরোজ ফেসে গেলে তারা ড্রেস চেঞ্জ করে একটি ক্লিনিং সার্ভিসের ম্যান হিসেবে রূপ নেয়। সেখানে মাইকেল তাদেরকে আটক করে তাদের কোম্পানির কার্ড দেখতে চায়। আগে থেকেই সব সেট করা ছিল বলে সানিও তাদেরকে কার্ড দেখায়। কিন্তু তাদেরকে সন্দেহ করে আরও জেরা করতে চাইলে সানি গাড়ি নিয়ে মাইকেলকে ধাক্কা দিয়ে বের হয়ে চলে যায়। এবার তারা দুজন মেইন রোডে চলে আসে ধাওয়া খেতে খেতে। কিছু দূর যাওয়ার পর জ্যামে তাদের গাড়ি আটকা পড়ে। এক পর্যায়ে জ্যাম ছেড়ে দিলে তারা দেখতে পায় চারিদিক থেকে পুলিশ তাদেরকে প্রায় আটক করেই ফেলেছে। ঠিক সেই সময় সানি বুদ্ধি করে ফিরোজকে বলে সব নোটগুলো বাইরে উড়িয়ে দিতে। কচকচে 2000 টাকার নোট ফিরোজ বাতাসে উড়িয়ে দিলে সাধারণ আমজনতা তাদের গাড়ি থামিয়ে এই নোট কোড়াতে শুরু করে। আর এই সুযোগে সানি ও ফিরোজ সেখান থেকে চম্পট দিতে সক্ষম হয়। এমন বড় ধামাকা হওয়ার পর মিনিস্টার পুরাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে আর মাইকেলকে বলে এই নাটক দ্রুত বন্ধ করতে। মাইকেল এবার পুরো নিউজ মিডিয়াতে মনসুরের ডিটেল ফাঁস করে দেয়, আর এটা দেখে মনসুর পুরাই পাগলা হয়ে পড়ে। এছাড়াও মাইকেল একজন স্কেচ আর্টিস্টকে ডেকে নিয়ে আসে সানির ছবি বানানোর জন্য, কিন্তু সেটাতেও খুব একটা কাজ হয় না। পরে তার টিম ঝাপসা সিসিটিভি ফুটেজ থেকে আর্টিস্টের ছবি ডিকোড করতে থাকে। অন্যদিকে মনসুর তার গ্যাংকে অর্ডার দেয়, যেহেতু সানি তাদের ব্যাপারে সব জানে তাই তাদেরকে এখনই খতম করে দিতে হবে। এই ইন্টেল পাওয়ার পর মনসুরের টিম সানিকে ফোন দেয় আর বলে মনসুর ভাই তাদেরকে সেফ হাউসে নিয়ে যেতে বলেছে। এই সব শুনে সানি ও ফিরোজ তাদের সাথে দেখা করে আর সেফ হাউসের দিকে রওনা দেয়। কিন্তু সেইখানে যাওয়ার পর দুজনেই জানতে পারে যে তাদের এখানে ডাকা হয়েছে খতম করার জন্য। জিতু কাকারা তাকে খালাস করতেই যাবে, ঠিক সেই সময় আনিস তার মোটরসাইকেল গ্যাং নিয়ে হাজির হয় আর সানি ও ফিরোজকে রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয়। এইসবে ফ্রাস্ট্রেটেড হয়ে মনসুর এবার সানির ক্রান্তি পত্রিকার অফিসে আগুন লাগিয়ে দেয় আর সেখানেই তার নানাকে জ্যান্ত পুড়িয়ে মারে। ফিরোজ ও সানি এলাকা ছেড়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই এই নিউজ পেয়ে সানি ফিরোজকে রেল স্টেশনে চলে যেতে বলে আর জানায় আমি একটা ছোট্ট কাজ করে সময় মতোই ফিরে আসছি। এই বলে সানি সোজা চলে যায় সেই জাল নোট রাখার গোডাউনে। সেখানে সানি উপস্থিত হয়ে একের পর এক সব মনসুরের চেলাদের মেরে ফেলে আর জিতু কাকাকে দিয়ে নোট রাখার ভল্ট খুলে ফেলে। এবার সানি লাইভ ভিডিওতে কল দেয় মনসুরকে আর বলে সবই ঠিক ছিল, কিন্তু আমার নিরপরাধ নানাকে মারা ঠিক ছিল না। এই বলে সানি সেই নোটগুলোতে পেট্রোল ঢেলে দেয় আর মনসুরের সামনে পুরো নোটের পাহাড়ে আগুন ধরিয়ে দেয়। মনসুর এই দৃশ্য দেখে পাগলের মতন প্রলাপ করতে থাকে। চোখের সামনে তার সাম্রাজ্য চলছে আর অন্যদিকে সানির ফেসও ইতিমধ্যে ডিকোড হয়ে গিয়েছে। সেই সাথে ফিরোজ তার জন্য অপেক্ষা করছে স্টেশনে। কি হতে চলেছে এরপর? মনসুর কি তাকে ছেড়ে দেবে, কিংবা মেঘাই বা তার ফেস দেখার পরে কেমন রিয়্যাক্ট করবে? এই সব মিস্ট্রি ঝুলিয়ে রেখে এই ওয়েব সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়। এই বছরের শেষের দিকে এই সিরিজের দ্বিতীয় সিজনে মিলবে এই সব প্রশ্নের উত্তর, আর তখন আমিও হাজির হব তার এক্সপ্লেনেশন নিয়ে। এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে ভুলো না। আসলে পুরো 8 ঘন্টার ওয়েব সিরিজকে এত ছোট করে এক্সপ্লেন করা খুব কঠিন। এখানে অনেক ইভেন্টস আমি স্কিপ করে গিয়েছি যেগুলো আমার কাছে সিরিজের মেইন থিমের সাথে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। একটা ওয়েব সিরিজের অনেকগুলো লেয়ার থাকে, তাই আমার সাজেশন থাকবে সম্ভব হলে পুরো সিরিজটি একবার দেখে নিও। অনেক ভালো একটা সময় কাটবে, এটাতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।